নমো তাচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল হোক। উপাসক শুরু করেন। আমরা ওই জ্ঞান বিভঙ্গটা কি শুরু করছিলাম একক মাটিকে দিয়ে নাকি? ఓ మటన్ ఇది మటన్ ఫేవరెట్ ওকে ఓకే హరి উপাসক আমরা কোথা পর্যন্ত ছিলাম? আমাদের মধ্যে ওই যে একক মাটিকে শুরু করছিলাম 751 নম্বর জ্ঞান বিভঙ্গের মধ্যে। তো ওইখানে আমাদের যে বিষয়টা একটু ইয়ে ছিল সেটা তো মনে হয় পুরোপুরি আসছিল নাকি? কোনটা? পঞ্চবিজ্ঞান হেতু নহে অহেতুক অচৈতসিক এগুলো আর কি বলতে, এগুলো সমাধান হয়েছিল তো। নর্মাল বলতে অচৈতসিক কোনো কিছু নয়, এখানে সবচেয়ে সাধারণ চৈতসিক থাকবে আর কি অচৈতসিকের মধ্যে। এক দৃষ্টিতে অচৈতসিক হয় আর এক দৃষ্টিতে চৈতসিক হয় না, এটা আর কি আমরা যেটা বুঝছিলাম সেটাই ঠিক আছে। মানে এটা অচৈতসিক কিন্তু সর্বোচ্চ সাধারণ চৈতসিক সাত থাকবে অবশ্যই। এক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা চৈতসিকই প্রক্ষান্তরে কিন্তু চৈতসিক বলা যায়। আবার যেহেতু চিত্ত সেহেতু চৈতসিক না, এটাও বলা যায়। কিন্তু সকল চিত্তের মধ্যে সাধারণ চৈতসিক থাকবেই, চৈতসিকের সমন্বয়ে তৈরি, কিন্তু চৈতসিকের সমন্বয়ে তৈরি হয়ে এটা চিত্ত রূপান্তরিত হয়ে গেছে। তো সেই হেতুতে এটাকে চৈতসিক না বলা যেতে পারে ওই ক্ষেত্রে। এটাই চ্যাটজিপিটির মধ্যে এটাই বলা হয়েছে আর কি। আচ্ছা তাহলে আমরা 2 নাম্বার 3 নাম্বার 2 পঞ্চমক উৎপন্ন বর্তুক উৎপন্ন অবলম্বন, তারপরে 3 হচ্ছে পূর্বজাত বর্তুক পূর্বজাত অবলম্বন, আধ্যাত্মিক বর্তুক বাইরের অবলম্বন, অসম্পূর্ণ বর্তুক অসম্পূর্ণ অবলম্বন। অসম্পূর্ণ বর্তুকটা কি মানতে মঙ্গল অসম্পূর্ণ বলতে অসংযুক্ত আলম্বন মানে নির্বাণ আলম্বন হতে পারে। তারপরে এটা সন্দেহ রেখে লাভ কি? আমাদের সুকুমার বাবু দেখে ফেলেন অসম্পূর্ণ আলম্বন অসম্পূর্ণ বর্তুক, আমার ধারণা মতে নির্বাণ আলম্বন হতে পারে। 743 738 করেন দে 751 নাম্বার নিচে একদম নিচে 5 নাম্বারে
সুগন বাবু পাইলে জানাইয়েন। আচ্ছা, তা বলছে নানা বস্তুক নানা আলম্বন, পরস্পরের গোচর বিষয় অনুভব করে না, জ্ঞাত হয় না। পরস্পরের গোচর বিষয় আলম্বন, বন্দনা মঙ্গলক। তা বলছে একাগ্রতা ব্যতীত উৎপন্ন হয় না, মনোযোগ ব্যতীত উৎপন্ন হয় না, ধারাবাহিকভাবে উৎপন্ন হয় না, নিরবচ্ছিন্ন ভাবে। অপূর্ব অপশ্চাৎ অর্থাৎ যুগপৎ উৎপন্ন হয় না, পরস্পরের সমান্তরে উৎপন্ন হয় না। পঞ্চবিজ্ঞান ধারণাহীন, জানতে অক্ষম। পঞ্চবিজ্ঞান ধারণাহীন, জানতে অক্ষম। আচ্ছা, বিষয়টা একটু করি। পঞ্চবিজ্ঞান হেতু নয়, এইখানে মাত্র এগুলা দিয়ে কি বোঝানো হচ্ছে যে এগুলো দিয়ে বুঝতে হলে আবার প্রথম থেকে একটু টাচ দিয়ে যেতে হবে। এক প্রকারে জ্ঞান বস্তু পঞ্চবিজ্ঞান হেতু নহে। এগুলো তো শুধু প্রত্যেকটা বিষয় এককভাবে, মানে এটার উপরে জ্ঞান আর কি, ওটা জানা আর কি। ওই পঞ্চবিজ্ঞান সম্পর্কে জানা, এখানে যা দেখলাম। হ্যাঁ, পঞ্চবিজ্ঞান সম্পর্কেই বলেছে। হেতু নহে, এটা আমরা ঠিক বলেছিলাম। অহেতুক, এটাও একই কথা। হেতু বিপ্রযুক্ত, একই কথা। সপ্রত্যয়, এখান থেকে আলাদা কথা। তারপরে সংস্কৃত, অরূপ, লৌকিক, শাসক, সংযোজনীয়, গ্রন্থনীয়, অগণীয়, যোগনীয়, নিবরণীয়, পরামিষ্ট, উপাদানীয়, সংশ্লেষিক, অব্যাকৃত, সালম্বন, অচৈতসিক, বিপাক, উপাদীন্য, উপাদানীয়, সংশ্লেষিক, অসংশ্লিষ্ট, সংশ্লেষিক, সবিতর্ক, সবিচার নহে। অবিতর্ক, বিচার মাত্র নহে। অবিতর্ক, অবিচার প্রীতিসহগত নহে। দর্শনের দ্বারাও পরিত্যাজ্য নহে, ভাবনার দ্বারাও পরিত্যাজ্য নহে। দর্শনের দ্বারাও পরিত্যাজ্য হেতুক নহে, ভাবনা দ্বারাও পরিত্যাজ্য হেতুক নহে। অপচয়গামীয়, আচয়গামীয় নহে। অপচয়গামীয় নহে। সৈক্য নহে, অসৈক্য নহে। পরিত্য কামবচর, রূপবচর নহে। অরূপবচর নহে। আচ্ছা, অরূপবচর নহে, ঠিক আছে। অরূপবচর নহে কেন বলছে যে? ওইটা তো পঞ্চবিজ্ঞান, ওগুলো তো আলাদা আলাদা বিষয়। এখানে এগুলো তো রূপবচর ইয়ে করতে হলে তো ইয়ে হতে হবে, এটি কি বলা হয়, হেতু সংযুক্ত হতে হবে। না, পঞ্চবিজ্ঞান নাই তো অরূপবচরে। আচ্ছা, রূপবচর, সরি। হ্যাঁ,
তারপরে রূপবচর নহে, রূপবচরের মধ্যেও পঞ্চবিজ্ঞান নাই। নাই সে কারণে ঠিক আছে। প্রতিপন্ন সংশ্লিষ্ট অর্থাৎ লৌকিক, প্রতিপন্ন অপ্রতিপন্ন নহে। অসংশ্লিষ্ট অর্থাৎ লোকোত্তর নহে। অনিয়ত জ্ঞানিক, বিমুক্তিদায়ক নহে। এক নম্বরে যদি এটাকে এক নাম্বার ধরি, এটা আবার 2 নম্বরে পঞ্চবিজ্ঞান দিয়েছে। এক নম্বরে এগুলো সবগুলো এক নম্বরের কথা ধরতে হবে, জানা। ওই একমা থেকে না দিছে তো, বলতে একমা থেকে সবগুলো 1 নাম্বার। তারপরে এগুলো 2 নম্বরে হচ্ছে যে পঞ্চবিজ্ঞান নিয়ে আবার কথা। উৎপন্ন বতুক, উৎপন্ন আলম্বন, এটা আমরা বুঝছিলাম। বলতে এখন এটা উৎপন্ন বর্তব্য, উৎপন্ন আলম্বন যদি আমরা খুঁজতে যাই, তাহলে এইখানে নর্মালি হেতু তো শুনতে হবে জবনে গিয়ে, তাই না? জবনে পর্যন্ত হেতু হবে না, তাহলে পঞ্চবিজ্ঞান এখানে উৎপন্ন আলম্বন হলে কিরকম হচ্ছে এটা? সুকুমার বাবু বুঝতে পারে বোধহয়। সুকুমার বাবু আগে একটা তো হইতে বলছিলাম যে, তো খুঁজে নাই। করছি যে লেখাগুলো আর কি। অসম্পূর্ণ বর্তক বলতে বোঝাচ্ছে যে এখানে বানতে অসম্পূর্ণ মানে যা মিশ্রিত নয়, অর্থাৎ অবিভক্ত। আর বস্তু মানে তো বস্তু মানে বৃত্তি বা আশ্রয় করে আছে আর কি। ঠিক আছে, ব্যাখ্যা তাহলে দিচ্ছে যে নির্বাণ, এরকম নির্বাণ এটাই ব্যাখ্যা দিচ্ছে, আবার তাৎপর্য দিছে। আর অসম্পূর্ণ আলম্বন তো তাও মানে জ্ঞানের বিষয় বলতেছে আর কি। ঠিক আছে, অসম্পূর্ণ আলম্বন মানে অসংযুক্ত আলম্বন, অসংযুক্ত আলম্বন মানে নির্বাণ আলম্বন। সুপ্রিয় বাবু আসছেন তো না? না আসলে আচ্ছা, এটা কি বুঝছেন সুকুমার বাবু? 2 নম্বরটা কি বুঝছেন? পঞ্চবিজ্ঞান উৎপন্ন বর্তক, উৎপন্ন আলম্বন। এটা তো বানতে, ও আচ্ছা, বুঝছেন? বলেন। এতক্ষণ শুনি নাই আমি, হ্যাঁ এতক্ষণ শুনি নাই। কি বুঝছেন যে এটা বলেন তো? না বলতে আমি বলছি যে এখানে বিজ্ঞানটা উৎপন্ন হতে হলে আলম্বন ছাড়া তো বিজ্ঞান হচ্ছে না। আমি সেটাই মনে হচ্ছে আমার এরকম আর কি। তারপরে সুকুমার বাবু কি বলছেন যে
আমি বলছিলাম যে বান্তে এরকম পঞ্চবিজ্ঞান থেকে তো অর্থাৎ উৎপন্ন, অর্থাৎ মানে যেই মানে ওই যেই বস্তুগুলো আর কি উৎপন্ন হয়ে মানে তাদের যে আলম্বন, আলম্বন তো অবশ্যই গ্রহণ করবে আর কি। আপনি বৌতুক শব্দের অর্থটা তো আমি ভুলে গেছি আবারও। বৌতুক শব্দের অর্থটা খুঁজে বের বস্তু করুন। মানে বস্তু, বস্তু বান্তে বাস্তু, বস্তু হ্যাঁ বস্তু, বা বিষয় এরকম লেখা আছে হ্যাঁ বা কিনা? বিষয় এরকম। ঠিক আছে, গত যাই হোক, গত পঞ্চবিজ্ঞান হচ্ছে যে উৎপন্ন বিষয়, বুঝছেন? হ্যাঁ মানে হ্যাঁ অনুৎপন্ন বিষয় না, উৎপন্ন বিষয়, এটা উৎপন্ন করি যে আর কি আমরা, বুঝছেন? সেজন্য উৎপন্ন বৌতুক আর উৎপন্ন আলম্বন, এটা পঞ্চ বিজ্ঞান, এটা হচ্ছে যে উৎপন্ন আলম্বন। উৎপন্ন বৌতুক, উৎপন্ন আলম্বন। পঞ্চবিজ্ঞান আবার আলম্বন না? পঞ্চবিজ্ঞান থেকে মানে চক্ষুর মাধ্যমে না, যেখান থেকে রূপ উৎপন্ন হবে উৎপন্ন হয় না। ওটা ওটা বোঝার দরকার নাই। উৎপন্ন হয়েছে এটাই হচ্ছে বড় কথা, এটা উৎপন্ন বিষয়, হ্যাঁ অনুৎপন্ন বিষয় না। উৎপন্ন বিষয়, উৎপন্ন হয়। এটা এই দুটোর মধ্যে বুঝতেছি আমি, পরে আর কোনো কথা আসলে পরে আবার আলোচনা করব। তারপরে পূর্বজাত বৌতুক, এটা পূর্ব থেকে জাত আছে আমাদের, আমরা দেখতেছি। বান্তে তো পূর্বজাত আলম্বন, এবং এটা পূর্বজাত আলম্বনও হয়, পূর্বজাত বৌতুকও পূর্বজাত আলম্বনও হয়। সব কিন্তু ওই পঞ্চবিজ্ঞান নিয়েই কথা। আচ্ছা বলতে পুরো আলম্বনটা এখানে কি বোঝানো হচ্ছে? যে আলম্বন তো হয় বুঝলাম, কি কিসের কারণ, কি কি কোথায় আলম্বন হচ্ছে এটা? আমি ওইটাও প্রশ্ন করছিলাম আর কি, এগুলো কিসের মধ্যে কি হচ্ছে এটা মূলত? আমাদের পূর্বজাত পঞ্চবিজ্ঞান কার আলম্বন হয়? আমরা যে বর্তমানে জন্ম লাভ করেছি, এই চ্যুতিবিজ্ঞানের আলম্বন বা চ্যুতিচিত্রের আলম্বন হচ্ছে যে ওই পূর্বজাত আগের পঞ্চবিজ্ঞানের সঙ্গে রিলেটেড আছে। বুঝতে পেরেছেন এখন? ও আচ্ছা, এই এটা তার মানে ওই যে বিভাগটা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, ওই জাতীয় আর কি। আগে থেকে উৎপন্ন বা পূর্বজাত বৌতুক, পূর্বে জন্ম হয়েছে এমন, এটাকে বলা হয় পূর্বজাত। বা পূর্বজাত বৌতুক বললে আপনি বুঝতে হবে এখানে, যেহেতু আমরা পঞ্চবিজ্ঞান সম্পর্কে কথা বলতেছি, পূর্বে উৎপন্ন, পূর্বে জন্ম পঞ্চ বিজ্ঞান বৌতুক, পূর্বেজাত পঞ্চবিজ্ঞান বৌতুক। মোট কথা বলতে এখানে এগুলো পূর্বের আর কি, এগুলা ঠিক আছে। হ্যাঁ, তারপর পূর্বজাত আলম্বন, এবং এগুলো ওই আলম্বনগুলো পূর্বে জাত হয়েছিল। এবং ইহজন্মেও আমাদের এই পঞ্চ আলম্বন এর পরবর্তী পঞ্চ আলম্বনের হয় না, পূর্বজাত হয়ে যায় না? বর্তমানে যেটা আছে এর আগেরটা পূর্বজাত হয়ে গেছে না? প্রতিক্ষণে এভাবে পূর্বজাত হয়ে যাচ্ছে। তো তারপরে আধ্যাত্মিক বা অভ্যন্তরীণ বৌতুক, বাইরের আলম্বন, এটা হচ্ছে ভিতরের বিষয়। এটা কি, এটাও কি আপনার ওইভাবে আস্তে আস্তে পঞ্চবিজ্ঞানের বিজ্ঞান মানে আমাদের বিজ্ঞান তো বাইরে আলম্বন গ্রহণ করবে।
আধ্যাত্মিক আভ্যন্তরীণ আধ্যাত্মিক মানে অভ্যন্তরীণ আভ্যন্তরীণ মানে এটা হ্যাঁ আধ্যাত্মিক বিষয় বা হ্যাঁ আভ্যন্তরীণ বিষয়। আবার বাহির আলম্বন, বাহির আলম্বন বলতে এখানে কি বুঝতে হবে? বাদে এই ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা কি? মানে আমরা তো এমনি রূপের বেলায় দেখছিলাম যে শুধু আধ্যাত্মিক বলা হয়েছে যে কাকে, পঞ্চস্কন্ধকে না, এই না, এটা বাইর এই আমরা আধ্যাত্মিক রূপ দেখছিলাম যে কাকে, চক্ষু, বাস্তুগুলো আমাদের আধ্যাত্মিক। হ্যাঁ না, শুধু আধ্যাত্মিক রূপ হচ্ছে যে নিজের ভিতরে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কি না কি আধ্যাত্মিক, এগুলো হচ্ছে যে নিজস্ব আধ্যাত্মিক, আর বাকি সব বাহ্যিক। বাহ্যিক। ওখানে চক্ষু, এভাবে কর্ণ, আমরা নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো চক্ষু বাস্তুগুলো তো আধ্যাত্মিক। না, এটা তো এটা ওইভাবে বলা হয়নি। এটা আমরা আরেকটা জায়গায় তার রূপ পড়ছিলাম, মনে সংগ্রহ আছে? মধ্যে আমরা পড়ছি যে পঞ্চবিজ্ঞান, অর্থাৎ যে মানে আধ্যাত্মিক নাম অর্থাৎ দিয়ে পঞ্চপ্রাণ ওইভাবে, মানে আধ্যাত্মিক মানে আমার আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ মানে সবকিছু ভিতরে আছে, ওইভাবে না, এটা জাস্ট নামই না, বুঝছেন? এখন এটার সঙ্গে আপনি ওই আভ্যন্তরীণ ওই কথা মিলাইলে হবে না, এমনি রূপ ভাগ করার সময় এভাবেই ভাগ করা হয়েছে। আমরা এটা সম্পর্কে চ্যাটজিপিটি থেকেও পড়ছিলাম, তো কেন আধ্যাত্মিক এগুলোকে বলা হয়েছে, আর গুলোকে কেন বাহ্যিক বলা হয়েছে। আচ্ছা, তাইলে 6 নাম্বার এটা সমাধান হয় নাই না? না, এভাবে বলে ঠিক আছে বলতে, নাহলে অবশ্য দেখা যাচ্ছে দেখতে দেখতে লিখলে হচ্ছে তো আধ্যাত্মিক বস্তু। আধ্যাত্মিক বস্তু কি? এই পঞ্চবিজ্ঞান আভ্যন্তরীণ বিষয়, আভ্যন্তরীণ বিষয় ওইভাবে হলে, ওই রূপের পক্ষ থেকে হলে ওই আধ্যাত্মিক কথাটার সঙ্গে সংযুক্ত আছে। তারপরে বাহির আলম্বন, বাহির আলম্বন এই কথাটা তো হচ্ছে না। বাহির আলম্বন, বাহিরের আলম্বন গঠন করে রূপের দিক দিয়ে চিন্তা করলে হচ্ছে মনে হয় বান্ত আর কি, আর নইলে তো মানে বাহ্যিক রূপগুলো আলম্বন হিসেবে গ্রহণ করে, অবশ্যই এরকম আর কি। বাইরে তো রূপ ছাড়া হবে না। যাই হোক, এখানে একটু ভেজাল আছে, তারপরও এটা পড়তে পড়তে আরো কি আছে দেখি। এখানে 4 নাম্বার দেখেন, 4 নাম্বার ওই অসম্পূর্ণ বলছি যে ওইভাবেই নির্বাণ আলম্বনটা। 6 নাম্বার হচ্ছে যে নানা বত্তুক, নানা বিষয়, নানা আলম্বন। এই পঞ্চবিজ্ঞান নানা বিষয়, নানা আলম্বন, এটা ঠিক আছে। পরস্পরের গোচর বিষয়, পরস্পরের গোচর বিষয় আলম্বন করে না, অনুভব করে না বলতে। অনুভব করে না, হয়তো পরস্পরের বলতে চোখেরটা কানে অনুভব করে না, এটা একে অপরের ঠিক আছে। পাঁচটা 5 রকমের, একজন করতে পারবেন, ঠিক আছে। তারপরে একাগ্রতা ব্যতীত উৎপন্ন হয় না, একাগ্রতা ব্যতীত ছাড়া উৎপন্ন হবে না, এটা ঠিক আছে। ঠিক আছে। মনোযোগ ব্যতীত উৎপন্ন হয় না, এটাও ঠিক আছে। ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্ন উৎপন্ন হয় না, এটাও ঠিক আছে বলতে। অপূর্ব, অপূর্ব মানে অপশ্চাৎ না, অপূর্ব থেকে অপশ্চাৎ, অর্থাৎ না, থেকে একটা আছে তো, থেকে একটা আছে তো না, অপূর্ব অপশ্চাৎ অর্থাৎ না, এখানে মাঝখানে থেকে একটা আছে, অপূর্ব থেকে অপশ্চাৎ। এটা ড্যাশ আছে বলতে, ঠিক আছে। অপূর্ব ড্যাশ দিয়ে অপশ্চাৎ,
অপূর্ব মানে কি পূর্বেও নয় পশ্চাতেও নয়, এরকম লিখছে যেটা? অপূর্ব মানে পূর্বের না। পশ্চাৎ মানে পরেরও না। হ্যাঁ, ঠিক মানে আছে, আমার তো অত দ্রুত এটা হয় না। এটা ঠিক বর্তমানও বলা যায় না এটাকে, বুঝছেন? এমন একটা পর্যায়ে অপূর্ব না, আবার পশ্চাৎও না। তাহলে পশ্চাৎও না, এটাকে তো পূর্বেও না, বর্তমান বলা পশ্চাৎ। উচিত, কিন্তু এই অবস্থাটাকে ঠিক বর্তমানও বোধহয় বলা হয় না, এরকম কিছু একটা ব্যাপার আছে। আবার একসঙ্গেও বলা হয় না, বলতে যুগপথ উৎপন্ন হয় না। ওই তো যুগপথ উৎপন্ন হয় না, ঠিক আছে। মানে মানে বর্তমানেও একসঙ্গেও এরকম না। ঘটনা বুঝছেন? এখন এই পঞ্চ বিজ্ঞান এক একটা করে হলে অপূর্ব, অপশ্চাৎ। যার যারটা তো তার আসলে পূর্ব পশ্চাতের তো বিষয় আসলে ওগুলোর সঙ্গে ওগুলোর নাই। তারপরে একসঙ্গে যুগলভাবেই উৎপন্ন হয় না, এটাও আমরা জানি, কারণ এক চিত্তের এক কাজ, দুই কাজ করতে পারে না, এটা চিত্তের ক্ষমতা নাই, এটাও আমরা জানি। তারপর হ্যাঁ, অর্থাৎ আগে আমরা যে কানের কাজ শেষ হয়ে গেছে, আমরা মনে করি যে কানের কাজ আমি আবার পুনরায় শুরু করছি, এটা আর একটা চিত্ত, ওটারটা ওটার ওখানেই সমাপ্ত, ওটা ওখানেই শেষ। তো সেই দৃষ্টিকোণ থেকে অপূর্ব, অপশ্চাৎ এই দুটোটা কথার আর যৌক্তিকতা নাই, এটা যেখানে যেটা শেষ হয়েছে সেখানে সেটা শেষ। এটার রেশ আবার পরবর্তী কাজে লাগাই, ঠিক আছে, কিন্তু লাগাইলেও সেটা আলাদা চিত্ত, বুঝছেন? আমরা যেমন পড়তেছি, পড়ার সময় অন্য চিন্তা হঠাৎ চলে গেছি, আবার পড়াতে আসছি, আগের চিত্ত আবার নেক্সট টাইম আবার পড়াতে ধরছি যে সে চিত্ত সেম না, ওটার কাজ ওটা চলে গেছে, এর পরবর্তী চিত্তগুলো আলাদা, ওই চিত্ত ওটা আলাদা। এগুলো বলতে অতি অতি দ্রুত হয় বলে আমরা বুঝতে পারি না, বুঝতে পারি না। তারপরে আরেকটা হচ্ছে যে এই যে এখানে অসংখ্য চিত্ত হচ্ছে আমাদের, আবার এই অসংখ্য চিত্ত অনেক সময় এট এ টাইম ফল দেয়, একই সঙ্গে, একই জীবনে, একই ইয়ার মধ্যে, মানে একই জন্মের মধ্যেই ফল দিয়ে দেয়, বিশাল এবং ব্যাপকতা হয়। এরকম ফলগুলো কেউ যদি, যেমন আমরা যে টানা ধরে প্রায় দীর্ঘ এই 2 বছরের উপরে না ক্লাস, এগুলো অনেক সময় একটানা ফল দিয়ে দেয়। অসংখ্য চিত্ত উৎপন্ন করেছি আমরা প্রতিদিন 1 ঘন্টা করে, এবং এগুলো যখন ফল দেওয়া শুরু করবে, এখন মানে ভীষণ এবং বিস্তীর্ণ ব্যাপার। অনেক মানুষকে আমরা দেখি না, দিন একরকম তার পরিবর্তন, যেদিকে দেখবেন দেখেন, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, অর্থ, বিত্ত, প্রাচুর্য দিনে দিনে বাড়ে, এরকম। এগুলো হচ্ছে যে টানা কন্টিনিউ কিছু পুণ্যকর্ম, আমরা যেমন এটা টানা প্রত্যেক দিনের পুণ্যকর্ম। অনেক মানুষ আছে প্রত্যেক দিন বন্দনা করে, ধ্যান করে, অনেক মানুষ আছে প্রত্যেক দিন দান করে, অনেক দিন আছে প্রত্যেক দিন শীল পালন করে। এই দিন একজনের সঙ্গে কথা হয়েছে, আমি প্রত্যেক দিন শীল পালন করি। কিভাবে? সকালবেলা উঠিয়া মাত্র এটা আমি এভাবে মানে পঞ্চশীল গ্রহণ করি। তারপরে তো ওখানে তো আপনি মিথ্যা কথা বলছেন যে আমি দেখছিলাম, মিথ্যা কথা তো বলি, তো আপনি বলতেছেন যে আবার পঞ্চশীল পালন করে, না ও যে নিচ্ছি আমি নেওয়াটাকেই পঞ্চশীল পালন করে বলে যায়, এরকম অনেকজন আছে, বুঝছেন? একেবারে কি মানুষ আর গৃহী জীবন মানুষ বেগিন কেউ কইলে আর পালন করি, তাই জন্য নাকি এরকম কি সম্ভব না, এইভাবে বলছে আমাকে কতক্ষণ। তো এরকমও আছে। তো এগুলো অবশ্য ওনার দোষ না,
আমরাও ওভাবে কাউকে সরাসরি গাইড করি না, এবং করার মতো ওরকম সাহসযোগ্যতাও আমাদের নাই। এটার জন্য একটা যোগ্যতা লাগে, সাহসও লাগে বলার জন্য। হ্যাঁ বলতে এটা করা থাকলেও আসলে সম্ভব নয়। অতীতের যদি একটা সংস্কার না থাকে এবং তাহলে এটা কখনো নিশ্চিদ্রভাবে হবে না বলতে। এবং ওই মানুষেরও এটা শোনার মতো, ওকে বলতে পারার মতো ওরকম ফার্মে ওনারও লাগবে, আমারও যোগ্যতা ক্ষমতা এগুলো লাগবে। বা আপনার থাকলেই, আমার যদি ওটা যোগ্যতা না থাকে আমি কিভাবে দেব, কিভাবে বলবো? ঠিক আছে বলতে। এগুলো সব কিছু মিলন হতে অনেক একটা বড় পুণ্যের ক্ষেত্র, এটা পুণ্যের ফসল। আমাদের বুদ্ধ আচার্য মার্গটা কিভাবে আবিষ্কার করলেন চিন্তা করলে, এগুলো চিন্তা করলে আর কিছু পাওয়া যায় না কুল কিনারা। মানে এইগুলো সম্মিলন একসঙ্গে হবে আর কি আচার্য মার্গের মাধ্যমে। তাহলে তো হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে যে পরস্পরের সমানান্তরে উৎপন্ন হয় না। সমানান্তর পাচ্ছে মনে আছে? সমানান্তর পাচ্ছে তো বলতে কি জানি এখানে কোনো ফাঁকি না কি বলতে, অর্থাৎ পঞ্চবিজ্ঞানের মধ্যে একটার সঙ্গে একটার সমানান্তর প্রত্যয় হবে না। অর্থাৎ চক্ষু বিজ্ঞানের সঙ্গে ঘ্রাণ বিজ্ঞানের সমানান্তর প্রত্যয় হবে না, অনন্তর করতে হবে না, সমান্তর করতে হবে। অনন্তর প্রত্যয় হবে না, সমান্তর থেকে হবে। হ্যাঁ, অনন্তর তো অনেক ইয়ে আছে, বুঝার মতো অবস্থা, সমান্তর বোঝাই যায় না। তো এটাই। তারপর হচ্ছে যে পঞ্চবিজ্ঞান। আচ্ছা বন্ধু, এটা আপনি বলছেন পরস্পর আসছে সে কারণে বলতেছেন না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওই যে আগের কথা থেকে একটার সঙ্গে ওই পরস্পর বিষয়ের মতো। হ্যাঁ ঠিক আছে, বুঝছি বলতে। আমি আগে দেখলাম যে পুরো 24টা ইলে আছে কিনা, এটা দেখলাম 24টার কোনো ব্যাপার নাই, এখানে তো 27টা দেখতেছি। না এখানে 24টা বিষয়। তারপরে হচ্ছে যে আপনার পঞ্চবিজ্ঞান ধারণাহীন জানতে অক্ষম। তো এমনি তো আমরা জানি না, আমরা একাগ্র হলে তখন জানি আর কি। এমনি তো ধারণাহীন বলতে কি বুঝবো? জানতে অক্ষম। পঞ্চবিজ্ঞান সম্পর্কে ধারণা করা যাবে না এরকম বলা হচ্ছে বন্ধু। এখানে পঞ্চবিজ্ঞানের কি ধারণা করা যাবে না, এখানে মধ্যে অন্য একটা শব্দ লুকিয়ে আছে মনে হচ্ছে, বুঝতেছি না। তাহলে এখানে ধারণাহীন আসার তো কোনো কারণ নাই, পঞ্চবিজ্ঞান তো আমরা বুঝছি সবাই। ধারণা বলতে এখানে আমরা যেমন এটা অন্য কিছুর মতো না, যেমন আমরা পঞ্চ ইন্দ্রিয়কে আধ্যাত্মিক রূপ বলতে গিয়ে সেগুলোর মধ্যে চারি মহাভূত নাই, মহাভূত উৎপন্ন বটে কিন্তু চারি মহাভূত নাই, এরকম একটা বিষয় আমরা পড়ছিলাম। ওই কথাটা যদি এখানে যদি আবার যুক্ত করেন তাহলে বিষয়টা একটু পরিষ্কার হতে পারে। সুকর বাবু মনে আছে না? মনে পড়তেছে না তো বলতে কোনটার বলতেছে। আমরা ভূত উৎপন্ন রূপ তবে চারি মহাভূত নাই, এরকম রূপ পেয়েছিলাম কি? তারপরে কি কি সেগুলোর মধ্যে এই পাঁচটা আছে কি? পঞ্চ ইন্দ্রিয়, এটা ভূত উৎপন্ন তবে চারি মহাভূত নাই, চারি মহাভূত নাই। হ্যাঁ বাংতে ঠিক আছে। ওই বিষয়টা এখানে ঠিক যোগ করেন, এই জায়গাতে মনে করেন, তখন এটা পরিষ্কার হবে।
ওই দৃষ্টিকোণ থেকে ওটাকে যেমন ধারণা করা যায় না, একটা পর্যায়ে গেলে এটাকে ধারণার যেহেতু এটা চাই মহাভূত নাই, কিভাবে আপনার ধারণা করবেন, ওরকম একটা বিষয় হয়ে যাচ্ছে না ওরকম ওখানে, এইখানেও ঠিক ওরকম একটা বিষয়কে যদি সংযুক্ত করা হয় এরকম মনে হচ্ছে। যাই হোক, এটাতে পড়ে থেকে লাভ নাই, এর পরেরটাতে যাই। সেখানে লিখছে যে মানতে কোন অস্থায়ী বা প্রাথমিক স্তরের জ্ঞান, এগুলো কেবল কোন বিষয়ের স্পর্শ বা উপলব্ধি করে মাত্র, কিন্তু সেই বিষয়টি কি বা কি বুঝছি 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 বুঝছি, মনে পড়ছে। পঞ্চবিজ্ঞান হচ্ছে যে আপনার ওই যখন আমাদের দ্বারাবর্তন চিত্তইত, পঞ্চদ্বারাবর্তন চিত্তইত এই পঞ্চবিজ্ঞান, ঠিক আছে? তো ওই পর্যন্ত তো আমরা এটা ধারণা করতে আসলে পারি না। এর পরবর্তী গিয়ে না আমরা বিজ্ঞানের পরে সম্প্রতীচ্য সন্তিরণ, তখন না এগুলো সম্পর্কে আমাদের ধারণা হয়ে যায়, বুঝছেন? জানতে উৎপন্ন হয়ে যায় বিপাক। হ্যাঁ হ্যাঁ, এই ধারণাহীন বলতে ওটাই, জানতে অক্ষম। ঠিক আছে, তাইলে এটা লিখে রাখেন পঞ্চবিজ্ঞানের জায়গায়, নাইলে পরে আবার মনে থাকবে না। কি সূক্ষ্ম জিনিস আসলে। তারপর হচ্ছে পঞ্চবিজ্ঞান দ্বারা একটা সুন্দর উদাহরণ দিছে এমনি, মানে উদাহরণটা হচ্ছে যে এরকমই, অভিধর্মে মানে একটি সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। যেমন একটি বল যখন একটি ড্রামের উপর পড়ে তখন কেবল একটি শব্দ হয়, অর্থাৎ ড্রামের উপর পড়লে একটি শব্দ হয় আর কি। বলটি ড্রামকে স্পর্শ করে ঠিকই, কিন্তু সেখানে স্থির হয়ে থাকে না। বুঝতে পারছেন মানতে নাকি? হ্যাঁ বলেন। মানে এভাবে বুঝেছে আর কি, মানে ধারণাহীন বলতে এভাবে বুঝেছে। ও আচ্ছা, মানে চিটাখানা ওইটা নড়াচড়া করে এর মধ্যে, হ্যাঁ সেটা বোঝা যাচ্ছে কতটুকু নড়াচড়া করে এটা। না, বলতে পরে যাবেই, স্পর্শ হয়েছে আর কি। হ্যাঁ, মানে স্পর্শটা কিভাবে হয়েছে, কেমনে হয়েছে, মানে তো তুই যে কোথায় আঘাত করছে, কিভাবে আঘাত করছে, মানে তো যেটা ধারণা, মানে তো যে ধারণাহীন আর কি, সেটাই বুঝাতে চাচ্ছি। আমাদের এমনি উদাহরণ দরকার নাই মূলত, এটা যেহেতু আমরা বুঝে না ওই উদাহরণ দিলে প্যাচ লাগিয়ে দেবে আরো, এমনি এটি ঠিক আছে। আচ্ছা, 14 পঞ্চবিজ্ঞান দ্বারা অভিনিপাত মাত্র ব্যতীত অর্থাৎ আলম্বনের প্রবেশ ব্যতীত কিঞ্চিত মাত্র ধর্ম সম্পর্কেও জানতে পারে না, বিচার বিশ্লেষণ করতে পারে না। ওই তো এটা বুঝলে সেম আর কি, 13 নম্বরের মতো সেম বলতে অভিনিপাত মাত্র মানে এটা সম্প্রতীচ্য না আসলে বিচার বিশ্লেষণ করতে পারে না, হয় নাই এরকম বলা যাবে না। কিছু হয়েছে, ঘটনা ঘটেছে কিছু মাত্র হইলেও, বুঝছেন? ঘটনা ঘটছে, কিন্তু ওই ঘটনার ধর্ম সম্পর্কে কোনো কিছুই জানতে পারে না। সম্প্রতীচ্য সন্তিরণ হলে এনা বিচার বিশ্লেষণ করতে পারে, নাহলে তো পারে না। তো ওখানে যদি পঞ্চবিজ্ঞান হয় না, পঞ্চবিজ্ঞানের কথাই সবকিছু, এখানে সম্প্রতীচ্যের ব্যাপার আসবে না, বুঝছেন না? আচ্ছা, একই বিষয়কে 2 লাইনে বোঝানো হয়েছে। তারপরে 15 নম্বর, পঞ্চবিজ্ঞানের সমানান্তরেও কিঞ্চিত মাত্র ধর্ম জানতে পারে না। অন্তর দিলেও হয়তো আমাদের সমানান্তর দেওয়ার তো প্রয়োজন ছিল না মনে হয়, নাকি? অনন্তরে, আচ্ছা, পঞ্চবিজ্ঞানের সমানান্তরেও কিঞ্চিত মাত্র ধর্ম জানতে পারে না। ঠিক আছে, তো এটাই ওই একই
13, 14, 15 একই। 16 নম্বর, পঞ্চবিজ্ঞানের দ্বারা কিঞ্চিত মাত্র ইজ্জাপত প্রবর্তন করতে পারে না। ঠিক আছে, 16 ইজ্জাপত ইজ্জাপত মনে আছে? প্রবর্তন করতে পারে না। না, ওইটা বলতে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করতেছি। ইজ্জাপত বলতে আপনার চারি ইজ্জাপত আর এই কি। হ্যাঁ, চার ইজ্জাপত আর কি। হ্যাঁ এই হ্যাঁ চারি ইজ্জাপতের আপনি যে একটা হাত নাড়াচাড়া করবেন, ওই হাত নাড়াচাড়ার কার্যক্রম, এটা বিজ্ঞান থেকে সম্প্রতি সন্তিরণ না যাওয়া পর্যন্ত ওগুলো হাত নাড়াচাড়া হয় না, বসার কার্যক্রম হয় না, হাঁটার কার্যক্রম হয় না, বুঝছেন? শোয়ার কার্যক্রম জানা হয় যায় না। না বলতে, জানা যায় না মোট কথা। হ্যাঁ, কারণ আপনি হাঁটা শুরু করবেন, যে হাঁটা শুরু করার সময় অবশ্যই এখানে পুরো বিজ্ঞান সম্পত্তি সঞ্চালন এগুলোর কার্যক্রম চললে তখন আপনি হাঁটার কার্যক্রম চালাবেন। যে পরিপূর্ণভাবে চিত্ত সম্পাদিত না হলে, চিত্ত উৎপন্ন না হলে তো এরকম হাঁটা যাচ্ছে না। তো পা চলবে, মানে বিজ্ঞান উৎপন্ন হওয়া ছাড়া পা চালনা করতে পারেন? না বলতে আমরা তো মনে করি যে এমনি এমনি লাড়ি ফেলতেছে বোধ হয়, অথচ এগুলো লাড়ার জন্য আগে আমার চিত্তের মধ্যে অবস্থা তৈরি হয়, কিন্তু আমরা এগুলো মনে করতেছি যে এমনি এমনি আঙ্গুল লাড়ার জন্যও এরকম একটা ব্যাপার। আর শুধু শুধু লড়বে না, এমনি অসুখ বিসুখ হয়ে গেলে ইয়ে হলে কতগুলো মানুষের এমনি এমনি লড়ে না। হ্যাঁ, আমরা কোথায় বলতে কিরকম মহাচ্ছন্ন থাকি। হ্যাঁ, অথচ এগুলো গভীরভাবে ইয়া করলে দেখবেন একটা আঙ্গুল লড়লেও কিন্তু আপনি এটা লাড়ানোর আগে কিন্তু যখন ধ্যানে বসেন তখন কিন্তু বুঝেন ঠিকই, একটা বুঝ আঙ্গুল লড়লেও বা একটা কান্না আঙ্গুল লড়লেও কিন্তু এটা আগে ইয়া হয়েছে, আপনার লাড়ানোর কার্যক্রম আগে শুরু হয়, তারপর লড়া যায়। অনেক ভাবনার ভিতর বিষয় বন্তিটা। তারপরে 17, পঞ্চবিজ্ঞানের সমানান্তরীয় কিঞ্চিত মাত্র ইজ্জাপত প্রবর্তন করতে পারে না। চশমা একটা ভেঙে গেছে, মাত্র অনেক সমস্যার মধ্যে আছি। পঞ্চবিজ্ঞানের সমানান্তরীয় কিঞ্চিত মাত্র ইজ্জাপত প্রবর্তন করতে পারে না। আচ্ছা, পঞ্চবিজ্ঞানের দ্বারা কায়কর্ম বাক্যকর্ম প্রতিষ্ঠা করতে পারে না। বাকিগুলো লাগবে না, এগুলো হবে না। হ্যাঁ, পঞ্চবিজ্ঞানের সমানান্তরীয় কায়কর্ম বাক্যকর্ম প্রতিষ্ঠা করতে পারে না। একটু ঠিক আছে বলতে না 19 পর্যন্ত? ঠিক আছে, কোনো সমস্যা নেই। পঞ্চবিজ্ঞানের দ্বারা কুশল ধর্ম সম্পাদন করতে পারে না। ঠিক আছে। আর কেউ যে এগুলো কিছু জিজ্ঞেস করতেছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ জিজ্ঞেস করে ভালো হতো, এটা বোঝার প্রয়োজন ছিল আসলে। আমরা এগুলো যেগুলো জানি না বলতেছি, এগুলো জানি না বলতেছি, আপনারা শুনতেছেন। আর যেগুলো জানি বলতেছি এগুলো আমরা জানতেছি, বুঝতেছি, তার মানে বুঝাই দেবারও কিছুটা হলেও চেষ্টা করা তো হবে। হ্যাঁ, আপনারা নাকি এমনি যাই হোক ক্লাস থেকে তার বাইরে হতেও পারতেছি না বোধহয়, শরমে লজ্জায় এমনি থাকি কোনো রকম, এরকম হলে মানে অমৃত চলে যাবে, অমৃতের সঙ্গে সাক্ষাৎ হবে না। না বুঝলে জিজ্ঞেস করার চেষ্টা করবেন। আর ওগুলোতে জিজ্ঞেস করার দরকার নাই, যেমন আমরা যেগুলো বলে ফেলতেছি যে কি না আমরা এগুলো তো বুঝতেছি না, এগুলো আলাদা কথা। তারপরে প্রসব ওইটা আমার একটু বলেছি, আমাদের পঞ্চবিজ্ঞান দ্বারা কুশল কুশল কর্মসম্মান করতে পারে না, কারণ কুশল কুশল কর্মসম্মান করতে হলে যৌবনে যেতে হবে চিত্তটা, তাই না বলতে? পঞ্চবিজ্ঞানের সমানান্তরেও কুশল কুশল ধর্ম সম্পাদন করতে পারে না।
আচ্ছা 22 পঞ্চবিজ্ঞান দ্বারা যবনে যেতে হবে কথা নাই, ওখানেও এগুলো কুশলভাবে বিচারিত হয়। যবনের আগের কার্যক্রমগুলোও বিচার্য, কিন্তু আগেরটা বলতে ব্যবস্থাপন, কারণ এর ব্যবস্থাপন আরো আগে থেকে সন্তিরণ আছে না, বা সন্তিরণ বলতে কুশল কুশল হেতু হবে না তো বলতে এখানে। হ্যাঁ কুশল হেতু হবে তো বলতে জবনে। এবং ওই সন্তিরণ চিত্তগুলো দিয়ে আমাদের জন্মান্তর পর্যন্ত হচ্ছে, প্রতিসন্ধি বিজ্ঞান পর্যন্ত হচ্ছে। তো এটা কুশল হবে না বললেও অসুবিধা আছে। হ্যাঁ হচ্ছে বলতে, কিন্তু এখানে আপনার কুশলটা আসে কিনা আমরা যদি দেখি, যেমন সম্প্রতীচ্য আমি গ্রহণ করলাম, তারপরে সন্তিরণ বিচার করলাম, তারপর ব্যবস্থাপন করতে গিয়ে বিচার করার পর যখন ব্যবস্থা করি তখনই পরে না কুশল কুশল আসবে বলতে, তাই না? এরকম না? তখনও আসে, কিন্তু মূলত তখন তো আসে মূলত ওই জায়গায় তো। কিন্তু এছাড়াও সন্তিরণ চিত্ত কুশলের এবং অকুশলের, কুশলের সন্তিরণ চিত্ত দিয়েও আমরা প্রতিসন্ধি চিত্ত দেখতেছি, অকুশলের সন্তিরণ চিত্ত দিয়ে তো আছেইও। হ্যাঁ ওইটা, হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা তো আপনার ওই ইয়ে কথা বলছেন, কথা এখানে লেখা হয়েছে বিজ্ঞান পর্যন্ত নাই যে এটা শিওর আছে। বিজ্ঞানের পরে গিয়ে কুশল অকুশল এগুলো হিসাব করা যাবে, বিজ্ঞান পর্যন্ত হিসাব করা যাবে না। এরপরে এও পাইতে পারে আরো এটার সমাধান, যেহেতু আচ্ছা যেহেতু হ্যাঁ সমস্যা বলতে না, এই দূর বিজ্ঞান পর্যন্ত যেহেতু আসছে, এগুলো ক্রমান্বয়ে আরো বিশদ আলোচনা তো আরো হবে, যেহেতু এটার নামই বিভঙ্গ। আচ্ছা পঞ্চবিজ্ঞানের সমানান্তরীয় সম্প্রাপ্ত হয় না, উচিত হয় না, একই কথা। পঞ্চবিজ্ঞান দ্বারা সমাধি সম্প্রাপ্ত হন না, উচিত হন না। আচ্ছা এটা তো হওয়ার কথা না, দূরে আছে অনেক। পঞ্চবিজ্ঞান দ্বারা মৃত্যু বরণ করে না, উৎপন্ন হয় না। পঞ্চবিজ্ঞানের সমানান্তরেও চ্যুত হন না, উৎপন্ন হন না। ঠিক আছে। পঞ্চবিজ্ঞানের দ্বারা নিদ্রাও যায় না, জাগ্রত হয় না, স্বপ্নও দেখে না। পঞ্চবিজ্ঞানের সমানান্তরেও নিদ্রাও যায় না, জাগ্রত হয় না, স্বপ্নও দেখে না। এইভাবে এক প্রকার জ্ঞানবস্তু হয়ে থাকে। ও আচ্ছা, জ্ঞানবস্তু, জ্ঞানের ভিত্তি মানে পঞ্চবিজ্ঞান সম্পর্কে এগুলো আপনি জ্ঞান দ্বারা চিন্তা করতে, এভাবে জ্ঞাত হওয়ার জন্য বলা হচ্ছে আর কি, বুঝছেন? পঞ্চবিজ্ঞানের ধারণা নেওয়ার, এটা মানে পঞ্চবিজ্ঞান সম্পর্কে ধারণা, পঞ্চবিজ্ঞান এই 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 বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। বলতে এখানে এটা দ্বারা বোঝা যাচ্ছে কি, যদি ভাবনা করতে হয় আমরা আগে যারা পঞ্চবিজ্ঞান চিনছি, চিনলেও এই জায়গাটা পড়লে পঞ্চবিজ্ঞান সম্পর্কে পঞ্চবিজ্ঞান কি কি করতে পারে না, এটা পরিষ্কার একটা ধারণা এখানে হয়ে যাবে। হ্যাঁ সুকন বাবু বুঝছেন তো না? বলেন। পঞ্চবিজ্ঞান বলতে চক্ষু বিজ্ঞান, নাসিকা বিজ্ঞান, এই পাঁচটাই তো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলো আমাদের সুকার বাবু সুন্দর করে বুঝাই দেবে, আপনি ভালো করে মনে রাখেন, এটা সবসময় লাগবে। হ্যাঁ তারপরে যদিত্য বাবু বলবে রিপিট, জিজ্ঞেস করলেন আমরা বলবো, বুঝছেন? না করলে তো বলার প্রয়োজন মনে করতেছি না, কেন এগুলো আমরা সবাই জানি বিদায় বলা হচ্ছে না, সেজন্য। ঠিক আছে সুকন বাবু বলেন। কি বানতে পঞ্চবিজ্ঞান গুলো নাকি? পঞ্চবিজ্ঞান সবটা বলতে হবে না, যে কোনো একটা বিজ্ঞান বলেন, উনি বুঝে যাবে বাকি সবগুলো সেম, আগে সাইডটাও সেম। আমরা যে আগে বিজ্ঞান বুঝছি বানতে এগুলা নাকি? হ্যাঁ হ্যাঁ আগের গুলোই তো, আমরা তো কোনো পাল্টাইছি না।
আচ্ছা আমরা তো এখন অনেক রকম করে বিজ্ঞান বুঝছিলাম বলতে আর কি বলতে এখন কোন কোন সাইড দিয়ে বলতাম যে কোনো এক সাইড দিয়ে বলেন, কোনো অসুবিধা নেই। বিজ্ঞান মানে তো হচ্ছে বলতে বিশেষভাবে জানা আর কি। তো এই মানে চক্ষু বিজ্ঞান আর কি বলতে, যেমন চক্ষুর সংস্পর্শে যাতায়াত যা উৎপন্ন হয় আর কি, যত রূপ উৎপন্ন হবে মানে এই যে তখন অর্থাৎ চক্ষু দ্বারা এই যে উৎপন্ন হয়েছে আর কি, ওটাই এক প্রকার বিজ্ঞান আর কি। তো আবার ওই দিক দিয়ে যদি চিন্তা করতে মানে একটু গভীর ভাবে যদি চিন্তা করি আমরা, তাইলে বাবাঙ্গ দিক দিয়ে চিন্তা করি, তাহলে বাবাঙ্গ চলন, বাবাঙ্গ পচ্ছেদ, তারপর অতীত বাবাঙ্গ, তারপরে এগুলো অবশ্যই বিশদ বর্ণনা আছে আর কি। ওইভাবে মায়নাতে যে চিন্তা করলে মায়নাতে যে বিজ্ঞানকে মায়নাতে যে জানা যায় আর কি বলতে। তারপর মানে আরো দাদা বলুক, আমার বলতে গলা একটু ভাঙা তো সেই জন্য আর কি। বলেন তাই তো বলতে এখানে পঞ্চবিজ্ঞান যেটা, এটা আসলে ওই দাদা যেটা বলছিল প্রথমে, নাম কি সুন্দর, এখানে ওইটা ওইটা ওইভাবেই হচ্ছে আসলে। মূলত আমাদের পাঁচটি তার দিয়ে যে স্পর্শ হলে বিজ্ঞান উৎপন্ন হয়, এখানে ওই বিজ্ঞানটা যে দ্রুত উৎপন্ন হয় ওইটা আমরা বুঝতে পারি না, এটা এখানে বোঝানো হয়েছে আর কি। ঠিক আছে, এটা এটা বোঝা কখনো সম্ভব নয়। এত দ্রুত উৎপন্ন হয় বিজ্ঞানটা হয়, সেটা আমরা বুঝতে পারি না। এখানে ভাবতে আমি এইভাবে জিনিসটাকে নিয়ে অবশ্য হচ্ছি, কারণ এই স্পর্শ যে হয়, এই স্পর্শ রূপের সাথে যে চক্ষু বা বা কর্ণের সাথে শব্দের, হ্যাঁ, জিহ্বার সাথে রসের, নাকের সাথে গন্ধের, পোটাপ বা গায়ের সাথে স্পর্শ যেটা হয়, ওই স্পর্শ গুলা এত বেশি দ্রুত হয় সেটা আমরা বুঝতে পারি না। এইখানে এইটাই আমি ইয়ে করছি আর কি, মার্ক করছিলাম ওই বিজ্ঞান, এই সাধারণ বিজ্ঞান এটা। আর আমাদের স্কুল যেটা বলছে এটা আমরা গভীরের বিষয়, এটা এখানে প্রদর্শন বিজ্ঞান আছে, 19 প্রকার প্রদর্শন বিজ্ঞান আছে, বা আদার্স অন্যান্য যে বিজ্ঞানগুলোর কথা বলছিল সবগুলো এখানে আছে। কিন্তু অতটুকু দূরে এই জায়গায় যাওয়ার প্রয়োজন নাই তো মনে হয়। ওগুলো তো আমাদের সবচেয়ে সঞ্চিত বিশেষ বাদ দিয়ে ইয়েতে চলে যাবে, কি বলে এই প্রকীর্ণ চতুর্শিক সবগুলো যুক্ত হয়ে গেলে তখন তো আর বিজ্ঞান মানে, হ্যাঁ বিজ্ঞান মানে চিত্ত অর্থাৎ অবলম্বনকে মানে বিশেষভাবে জানে আর কি। ওইটা আর কি এত সূক্ষ্ম হিসেবে যদি চিন্তা করি, মানে অবলম্বনকে বিশেষভাবে মানে জানা। স্পষ্ট হলে তো জানাটা হবে, সেটাই আমি স্পষ্ট বলছি সেটা। রানা বাবু বলতে পারবে? ওরা বলছে যে মিউট দেওয়া, কাকু মিউট করুন। বানতে বন্দনা মঙ্গলোক বলে এই সবাই যা বলছে সেটাই ঠিক আছে, কিন্তু ওই পঞ্চেন্দ্রিয় বলতে নাসিকা, এই কান্না, এগুলো সবগুলো বুঝাই, কিন্তু ওইটাকে বুঝতে হলে একটাই, এই জিনিসটাকে প্রকৃতভাবে জানাটাই হচ্ছে ঠিক আছে। এই বশিকা রিঙ্কু বড়ুয়া বলেন।
লোক বলেন। ভান্তে দাদারা যেটা বলছে সেটা হচ্ছে ওইটি চোখের সাথে কোনো কিছু আলম্বনের স্পর্শে যেটা মানে দ্রুততম যেটা মানে বিজ্ঞান স্পর্শিত বিজ্ঞান হয়, ওই জিনিসটা মানে কি এত দ্রুত হয় সেটা মানে কি আমরা বুঝতে পারি না আর কি দাদা। আরেকজন আছে যে লাস্টে 792 একটা নাম্বার আছে যে কি উপাসিকা কি নাম যে বন্ধু আমার প্রশ্ন এখনো শেষ হয় নাই। না শেষ হয় নাই, আমি বলতেছি 792 উপাসিকা কি নাম বলবেন? পল্লবী বলবো নাকি? পল্লবী বড়ুয়া মনে হয়। আচ্ছা যাই হোক, আমি যাদের একটু খেয়াল ছুটে গেছে তারা আবার মনে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। চোখের সঙ্গে যখন রূপের স্পর্শ হয় তখন সঙ্গে সঙ্গে অতীত বিজ্ঞান নামক একটা অবস্থা তৈরি হয়, বা সেটাকে আমরা অতীত ভবাঙ্গ বলি। অতীত ভবাঙ্গ। এটা চোখের সঙ্গে রূপের দেখা হওয়া মাত্র, চোখের সঙ্গে নাকের সঙ্গে গন্ধের স্পর্শ হওয়া মাত্র, আর সবগুলো একই। প্রথম যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে অতীত ভবাঙ্গ। এটার নাম হচ্ছে যে বৌদ্ধিক পরিভাষায় বা আমাদের অভিধর্ম পড়ার ভাষায় হচ্ছে যে অতীত ভবাঙ্গ। প্রথম টাচ চোখের সঙ্গে রূপের প্রথম দেখা হওয়া মাত্র এই একটা কার্যক্রম তৈরি হয়। এটা দ্বিতীয় কার্যক্রমের নাম হচ্ছে যে ভবাঙ্গ চলন। এখানে এটা সচল থাকে, চোখের সঙ্গে রূপের দেখা হওয়ার পরে স্টপ হয়ে বা বন্ধ হয়ে থাকে না। এই স্টপ হয়ে থাকা বন্ধ হয়ে থাকার এখানে আবার বিবিধ রকমের কার্যক্রম আছে। যেমন অতীত ভবাঙ্গ অবস্থায় অতীত ভবাঙ্গ 4-5 বা 6 বার 5 চিত্তক্ষণ 6 চিত্তক্ষণ আরো আমরা 11 চিত্তক্ষণ 17 চিত্তক্ষণ এরকম পর্যন্ত একই জায়গায় থেকে যেতে আমরা দেখেছি। আবার ওখানে থেকেই ওখানেই বন্ধ হয়ে যায়, চলনও শুরু হয় না। চলন মানে ওটার একটু সক্রিয় অবস্থা একটু সচল অবস্থা তৈরি হয় না। এরকম অনেক ঘটনা আছে বিবিধ কারণে, আলম্বন দুর্বলতার কারণে, আমার আলসির কারণে, আমার আলসি বলতে মনের সেই আলসিগণ অবস্থা, ওই বিষয় সম্পর্কে অনীহা থাকার কারণে হোক, যে কোনো কারণে হোক, এরকম ভবাঙ্গ চলন হয় না। এরকম অনেক ঘটনা আছে। আচ্ছা, যদিও হয় অতীত ভবাঙ্গের পরে হচ্ছে যে ভবাঙ্গ চলন দ্বিতীয় নম্বরে গেল। তারপরে এই ভবাঙ্গ চলন থেকে চিত্ত যদি ইচ্ছে করে বা আমাদের যদি সক্রিয়তা থাকে, ইচ্ছে যদি জন্ম হয়, তাহলে এটা ভবাঙ্গ উপচ্ছেদ হয়। ওটা সম্পর্কে আগ্রহ থাকলে, ভালো হোক বা মন্দ হোক, যেই হোক, আগ্রহ করলে, আগ্রহ থাকলে এটা, বা আলম্বনের খুব সক্রিয় ভূমিকা যদি থাকে, অত্যন্ত স্পষ্ট আলম্বন যদি হয়, তাহলে এটা বের হবে। এই ভবাঙ্গ জগৎ থেকে কোত্থেকে বের হবে? এখানে আসছেই তো বাইরে থেকে। বাইরে থেকে এসে এখানে কার্যক্রমগুলো চলার পরে ওটাকে প্রথম রিসিভ কিন্তু ওটা কোনটা অতীত ভবাঙ্গ, ওটা রিসিভ হয়েছে। হ্যাঁ, প্রথমে চোখে রিসিভ করেছে, রিসিভ করলেও ও সরাসরি ওর কোনো কার্যক্রম নাই, ও সরাসরি ওখানে পাঠাই দেয়, হলো কি দেখো তো। হ্যাঁ, তারপর ও মানে দেখার সময় নেই ওর থেকে, বা দেখলেই অত কিছু সে বুঝে না চোখে। এটা বোঝার জন্য ওখানে সে ভবাঙ্গ জগতে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়া প্রথম যেটা দেয় ওটা বলা হয় যে অতীত ভবাঙ্গ।
তারপরে এটাই দেখে শুনে ভবাঙ্গ চলন নামক অবস্থা তৈরি করা। ভবাঙ্গ চলনের পরে হচ্ছে যে উপচ্ছেদ, ভবাঙ্গ উপচ্ছেদ, মানে এখান থেকে আবার ভবাঙ্গ থেকে বের হয়, উপচ্ছেদ হয়ে কোথায় যায়, উপচ্ছেদ হয়ে এই পঞ্চদ্বারাবর্তন চিত্ত, বুঝছেন, এই 5 দরজাতে আবার পুনরায় ওরা দল বলে সদল বলে এসে কি হয়েছে দেখি তো আসলে ঘটনাটা কি দেখেছে বলে চোখে বলে দেখি তো এবার, ও সবাই মিলেমিশে এবার দেখতে আসে, বুঝছেন। দেখতে আসার পরে যে পর্যন্ত দেখতে আসা সেই পর্যন্ত কার্যক্রম হচ্ছে যে বিজ্ঞান। এর পরবর্তীতে এরা যে সবাই দেখে টেকে এই সম্প্রতীচ্য নামক একটা অবস্থা তৈরি করে। সম্প্রতীচ্য মানে কি, এটা ইয়ে করলো, আবার রিসিভ করলো দ্বিতীয়বারের মতো, প্রথমবার তো একবার ইয়ে হলো, ওটাও কিন্তু একবার রিসিভ, এটা পরবর্তীতে আবার রিসিভ। তারপর হচ্ছে সন্তিরণ, এটা কি বাছাবাছি করে, গণাগণি করে আগে কিছু ছিল কিনা, ওইটা যদি থাকে ওটার সঙ্গে এটা মিলিয়ে একই তো ওই বিষয় তো এটা, তবে না এটা বিষয় হলেও আগেরটা থেকে এটা একটু তিতা বেশি একটু মিঠা বেশি, ওটা ওই জাতীয় কিছু কার্যক্রম, বা আগের থেকে এটা একটু সুন্দর এটা একটু সুন্দর না, এরকমও কিছু বিচার আচার যে কার্যক্রমটাই করে ওটা সন্তিরণ। তারপর হচ্ছে যে ব্যবস্থাপন, এভাবে ক্রমান্বয়ে যাবে, এগুলো যাবার দরকার না। আপনি প্রশ্ন করছেন শুধু বিজ্ঞান সম্পর্কে, তাহলে অতীত ভবাঙ্গ, ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ 3 দরজা পার হয়ে 4 দরজার অবস্থা, 4র্থতম অবস্থা হচ্ছে যে এই বিজ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান মানে এখানে আমরা এতক্ষণ জানলাম বিশেষ জ্ঞান মানে ওই বিশেষ জ্ঞান না যে ওটা সম্পর্কে কিছু জেনে যাবে, একদম অতীত থেকে, অতীত ভবাঙ্গ থেকে এটা অনেক ডেভেলপ, অনেক বেশি কিছু জানা। এবং ওই অতীত ভবাঙ্গ বিজ্ঞান, ওটারও নামও কিন্তু বিজ্ঞান, কিন্তু আবার এটা যখন আগে আলম্বনের জায়গায় আলম্বন পড়েছিল, চোখের জায়গায় চোখ পড়েছিল, দুইয়ের সংমিশ্রণ হয় নাই, ওখানে কোনো কার্যক্রম সাধিত হওয়ার ব্যাপার নাই। দুইয়ের যখন কার্যক্রম সাধিত হয়েছে ওই অতীত নামক অবস্থা তৈরি হয়েছে, ওটা একটা বিশেষ অবস্থা। এগুলো একটা থেকে একটা প্রত্যেকটাই বিজ্ঞান, তবে এটার নাম হচ্ছে স্পেশালি বিজ্ঞান শুধু, বুঝছেন। এর পরবর্তীতে আরেকটু ডেভেলপ সন্তিরণ বিজ্ঞান, সম্প্রতীচ্য বিজ্ঞান, তারপর ব্যবস্থাপন বিজ্ঞান, তারপরে যৌবন বিজ্ঞান, তারপরে তদালম্বন বিজ্ঞান, এভাবে ক্রমান্বয়ে। আশা করি বিজ্ঞান বুঝছেন। আর প্রশ্ন থাকলেও কালকে করবেন এরপরের গুলো। আশা করি বিজ্ঞান পর্যন্ত বুঝছেন কিনা দেখেন। যাদের একটু ঝাপসা হয়েছিল বিজ্ঞান সম্পর্কে তারা লিখে রাখবেন। বলেন বুঝছেন? বুঝেন নাই না? বুঝেছি বলতে। লিখে রাখতে হবে, বুঝছেন। এগুলো আবার প্রায় সময় মনে রাখতে হয় এবং অন্যকে পড়ানোর সময়ও লাগবে, কাজে লাগবে। টাইম হয়ে গেছে আজকে। আজকে টাইম শেষ হয়ে গেছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু